এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দে। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজবাড়ীতে গঙ্গা ব্যারেজের নকশা বাতিল, ভারতের সঙ্গে সব চুক্তি প্রকাশ করবেন শেখ হাসিনা। শিশু রাজন হত্যায় 4 জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 6 জনের কারাদণ্ড, রায়ে সন্তুষ্ট পরিবার। আইপিএলে আগের সাফল্য ছাড়িয়ে যেতে চান পেস বিস্ময় মুস্তাফিজ, সিপিএলে খেলবেন মিরাজ। আপনারা বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে উপর কাছে ফিরছেন সাকিব। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বেঁচে থাকতে দেশের স্বার্থবিরোধী কিছু হতে দেবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবসময় দেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করেছে আওয়ামী লীগ। নয়াদিল্লি সফরে ভারতের সঙ্গে 11টি চুক্তি ও 24টি সমঝোতা স্মারক সইয়ের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সবকিছু জনগণকে জানাবে সরকার। রাজবাড়ী পাংশায় গঙ্গা ব্যারেজের নকশা বাতিল হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারতে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার একদিন পরই গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। শুরুতেই লিখিত বক্তব্যে সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি। আমি বলবো যে সফরটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনী আরো শক্তিশালী হবে। অতীতে বিএনপি সরকার কোনো সামরিক চুক্তি প্রকাশ করেনি বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের ঋণের অর্থে কি অস্ত্র কেনা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। এবং ভারত যে আমাদেরকে যে সহযোগিতাটা দিয়েছে সেটা 1% সুদে, এবং এটা হলো 20 বছর ব্যাপী এটা এই ঋণ পরিশোধ করতে হবে। এবং এর মাধ্যমে আমাদের মানে ডিফেন্স পার্টের যেগুলো আমরা করব সেটাও কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব আমরা কি কি সরঞ্জামাদি কিনবো। কাজে এটাও কিন্তু আমাদের নিজস্ব মানে স্বাধীনতা, এখানে তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। তিস্তার পানি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের উপর আস্থার কথা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, রাজবাড়ীতে গঙ্গা ব্যারেজের সমীক্ষা ও নকশা বাতিল হয়েছে। নতুন পরিকল্পনা ও জায়গা নির্বাচনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি জায়গা দেখেন, আমরাও জায়গা দেখি। আমাদের শাখা নদী এবং এটা 2 দেশ মিলে আমরা এটা, অর্থাৎ ব্যারেজ মানে ওয়াটার রিজার্ভিয়ার তৈরি করা, যেন বর্ষাকালে পানিটা আমরা ধারণ করে রাখতে পারি এবং লিন পিরিয়ডে এই পানিটা যেন আমরা শুষ্ক মৌসুমে এই পানি যেন আমরা ব্যবহার করতে পারি। তো সেইভাবে একটা জায়গা নতুন খুঁজে সেখানে করাটাই হচ্ছে সবথেকে যুক্তিযুক্ত। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে বিবাদ দিয়ে কোনো অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারত সফর নিয়ে বিএনপির অভিযোগ উড়িয়ে দেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ বেচে না, দেশের স্বার্থ রক্ষা করে এবং রক্ষা করতে জানে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে জানে, উন্নয়ন করতে জানে। এবং আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এ কথাটা ভুলবেন না কখনো। কাজে আমার হাতে দেশ বেচা হয় না, যারা উড়ে আসে জুড়ে বসে তারাই স্বার্থের জন্য বেচে। ভারত সফরের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশ সফরের জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে 2018 সালে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছি। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের প্রেস কনফারেন্সে যদিও অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তিস্তা চুক্তিটাই বেশি কথা বলেছেন, সবাই কথা বলেছেন। আমার যে জিনিসটা ভালো লাগছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদিও তিস্তার ব্যাপারে কোনো রকম কোনো গুড নিউজ আনতে পারেনি, কিন্তু উনি এত কনফিডেন্টলি, এত দৃঢ়চেতা হয়ে পুরো বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। আসলে হুট করে কেউ দেখলে মনেই হবে না যে আমরা আসলে তিস্তার ব্যাপারে কোনো পজিটিভ কিছু আনতে পারিনি। আমার মনে হয় যে শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে যেটি বোঝাতে চেয়েছেন যে তিনি তার চেষ্টার কোনো ত্রুটি রাখেন নাই। ভারত একটি বৃহৎ প্রতিবেশী দেশ। ভারত যদি ভারতের সাথে ঝগড়ায় নাগে, তিনি এই মুহূর্তে আসলে কোনো দ্বন্দ্বে যেতে চান না। তিনি দ্বন্দ্বে যেতে চান না, কিন্তু পাশাপাশি আবার তিস্তার নদীর চুক্তিটি হোক সেটিও তিনি চান। সেই জন্য তিনি কিন্তু ওখানে গিয়ে যে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা করাই তাকে আসলে অনেক কনফিডেন্স দিয়েছে বলে আমার কাছে মনে হয়। তিস্তা চুক্তি না হলেও তিনি এই কনফিডেন্সটি পেয়েছেন যে তিনি যা কিছু করার তার সবই করেছেন। আর সাংবাদিকদের প্রশ্নের মধ্যে অবশ্যই তিস্তা চুক্তি বেশি প্রাধান্য পেয়েছে আরেকটি জিনিস, যে বিরোধী দলের কথা বলে যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সেটি বারবার আলোচনা এসছে, যে কি কি খাতে দেশ বিক্রি করা হয়েছে বা কেন দেশ বিক্রি করা হয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনা বলেছেন যে শেখ হাসিনা কখনো দেশ বিক্রি করবেন না, শেখ হাসিনা দেশ বিক্রি করতে পারেন না, বরং দেশের কিভাবে উন্নয়ন হয়
সেই চেষ্টাই করেন, সেটিও তিনি অনেক কনফিডেন্টলি বলেছেন। প্রশ্ন শেষ করার পর আপনাদের মন ভরেছে কিনা, প্রাণ ভরেছে কিনা, কান ভরেছে কিনা, পেট ভরেছে কিনা, তো সেটিও অনেক কনফিডেন্টলি বলেছেন। এবং আমার কাছে আরেকটি জিনিস ভালো লাগছে, আজকে সংবাদ সম্মেলনে আমরা একটু স্তুতিমূলক বাক্য তুলনামূলকভাবে একটু কম শুনেছি, এবং প্রশ্নগুলো বিভিন্ন প্রশ্ন করেছেন সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের ধন্যবাদ দিতে হচ্ছে, তারা প্রশ্ন করেছেন। এখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আমরা প্রায় দেখি না আর কি। কিন্তু আমার যেটা মনে হয় যে, মনে করেন গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসলো, এখন তৃতীয়বারের মতো টানা ক্ষমতায় আছে, এরপরে আমরা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভারতের সাথে, সীমানা, সমুদ্র সীমা, নদী, সেগুলো নিয়ে। কিন্তু আমি আনন্দবাজারের একটি সংবাদ দেখছিলাম, এটা 6 দিন আগে যখন প্রধানমন্ত্রী সফরে ছিলেন, তখনই একজন আনন্দবাজারের সম্পাদকীয় লিখেছিলেন, বিষয়টি ছিল যে তিস্তা ব্যারেজ যখন করা হয় তখনই কিন্তু পশ্চিমবঙ্গে বেশ আলোচনায় উঠেছিল যে তিস্তা ব্যারেজ যখন হবে এর ফলে তিস্তা নদী কিন্তু মারা যাবে, এবং গজলডোবার আশেপাশের যে এলাকাটা আছে সেটা এখন মমতা ব্যানার্জি যা বলছেন এটা কিন্তু আগে থেকেই সন্দেহ করা হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী যদি আমরা দেখি, প্রধানমন্ত্রী কিন্তু গঙ্গা ব্যারেজ নিয়ে যখন কথা বলছিলেন তখন বেশ ভালো একটা প্রস্তাব দিয়েছেন যে ভারত এবং বাংলাদেশ, যেহেতু এটা দুই দেশের অভিন্ন একটি নদী, সেটি নিয়ে তারা দুই দেশই যাতে সুবিধা পায় সেটা নিয়ে আলোচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইটিকে আমি ভালো প্রস্তাব বলতে পারতাম যদি এই প্রস্তাবটি আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে না হয় ভারতের প্রধানমন্ত্রীর সাথে হতো, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে আবার এই প্রস্তাবটি মানে আমি জানি না এই আলোচনা তবে পুরো বিষয়টাতে উনি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার প্রস্তাবটা নিয়ে যে অংশটুকু ছিল সেটা নিয়ে একটু খবরটি জানিয়ে দিচ্ছি। তিস্তা এরিয়ে তোরসা সহ 4টি ছোট নদীর পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই প্রস্তাবকে গুরুত্ব দিতে রাজি নয় বাংলাদেশ সরকার। পানি বিশেষজ্ঞরাও বলছেন তিস্তা নিয়ে সময় ক্ষেপণের কৌশল নিয়েছেন মমতা। এর সঙ্গে জড়িত রয়েছে তার আঞ্চলিক ভোটের রাজনীতি। তিব্বতের চুম্বি ভ্যালি থেকে উৎপন্ন তোরসা ভুটান হয়ে 358 কিলোমিটার দীর্ঘ নদীটি পশ্চিমবঙ্গের কোচবিহার হয়ে বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী হয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে। অন্যদিকে 192 কিলোমিটার দৈর্ঘ্য জলঢাকা নদী সিকিমের হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার অতিক্রম করে বাংলাদেশের লালমনিরহাট জেলা দিয়ে প্রবেশ করেছে। ধরলা নদীর সাথে মিলিত হয়ে ধরলা নামে কুড়িগ্রামের কাছে ব্রহ্মপুত্রে মিশেছে এই নদী। এই জলঢাকারই দুটি উপনদী ধানসিঁড়ি ও মানসিঁড়ি। তিস্তা থেকে এসব নদীর দূরত্ব 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার ভারত সফরের তিস্তার পরিবর্তে এই 4টি নদীর পানি দুদেশের মধ্যে ভাগাভাগি প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রস্তাব বাস্তবতা বিবর্জিত বলছেন বিশেষজ্ঞরা। যদি বলেন যে বাংলাদেশের সাইড থেকে পানি নিয়ে হিমালয় ডিঙিয়ে চীনে নিতে হবে, আপনি পয়সা দেন, আমি করতে পারবো। কাজী কারিগরি সম্ভাব্যতাটা এটা সম্পূর্ণ অবাস্তব প্রস্তাব। এই অবাস্তব প্রস্তাবে কান দেওয়া উচিত নয়। ধরলার বেসিনের পানি যদি তিস্তা বেসিনে নিয়ে আসি তাহলে তো সেই ইন্ডিয়ার যে কনসেপ্ট আন্তঃনদী সংযোগ সেইটাকেই তো মানে সমর্থন দেওয়া হয়, এবং সেটা ঠিক হবে না। এক বেসিনের পানি আরেক বেসিনে নেওয়া ঠিক হবে না। শেখ হাসিনার এবারের সফরে ফেনী, মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমার এই 7টি নদীর জন্য অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়টি এসেছে বাংলাদেশ ভারতের যৌথ ঘোষণায়। বিশেষজ্ঞরা বলছেন তিস্তা আড়ালে রেখে মমতার প্রস্তাব আমলে নেয়ার কোনো সুযোগ নেই। তিস্তার আলোচনা তিস্তাতে সীমাবদ্ধ থাকবে, ধরল্লার আলোচনা ধরল্লাতে সীমাবদ্ধ থাকবে। যে জটিলতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছেন, আমি মনে করি বাংলাদেশের উচিত হবে টোটালি ইগনোর করা। তিস্তার পানি বন্টনে 2011 সালে চুক্তির খসড়া তৈরি করে বাংলাদেশ ও ভারত। তবে শুধু পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় চুক্তি সই আটকে আছে বলছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত সফরে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রীর বক্তব্যই তা ফুটে উঠেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুপুরে এক আলোচনায় মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার ভারতের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করতে পারছে না। দেশের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সবাই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপি সমালোচনা করে সমমনা দলের সঙ্গে যোগাযোগ বাড়াতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। পানির একটা হিস্সা হবে, সেটা চুক্তি হবে, দুঃখজনকভাবে সেটা হয়। আমাদের সরকার নতজানু, তারা নতজানু পররাষ্ট্র নিয়ে চলছে, তারা আদায় করতে পারবে না। ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে জনগণের শক্তি নিয়ে
এই অপশক্তি, এই সরকারকে, এই তাবেদার সরকারকে তাদেরকে সরিয়ে দিতে হবে। সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলাম সহ 4 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। হত্যার দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া নূর মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 6 মাস করেছে আদালত। অন্য 5 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল আছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ দুপুরে এই রায় দিয়েছেন। 2015 সালের 8 জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগে 13 বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। এর পরপরই মূল অভিযুক্ত কামরুল সৌদি আরবে পালিয়ে যায়। পরে ভিডিও দেখে প্রবাসীদের সহযোগিতায় তাকে আটক করে দেশে নিয়ে আসা হয়। রাজন হত্যার 1.5 মাসের মধ্যে তদন্ত শেষ করে 2015 সালের 16 আগস্ট 13 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 17 কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে সিলেটের মহানগর দায়রা জজ আদালত ওই বছরেরই 8 নভেম্বর কামরুল সহ 4 জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়াও একজনকে যাবজ্জীবন ও 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে হাইকোর্ট 9 জনের ক্ষেত্রে নিম্ন আদালতের রায় বহাল রাখেন। নির্যাতনের ভিডিওটি ধারণ করায় রাজন হত্যার ঘটনাটি প্রকাশিত হয় বলে আসামি নূর মিয়ার সাজা কমানো হয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট। আদালত বলেন, এই মামলায় ভিডিও ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য, ফলে তার সাজা কমিয়ে 6 মাস করা হয়েছে। রাজন একসময় পানি চাচ্ছে, পানি চাওয়ার ফলে কামরুল ইসলাম ময়না বলে যে পাশে যে ড্রেনটা ছিল সেই ড্রেন থেকে নোংরা পানিটা নিয়ে এসে একটা লাঠিতে দিয়ে তার মুখে দিচ্ছিল যে এই পানি খা। আবার একসময় পরে যখন সে বললো যে আমি আবার পানি খাবো, তখন বলতেছে তুই তোর ঘাম চেটে খা। এই কাজগুলোকে আদালত বলেছেন যে এটা একমাত্র পশুরাই এই ধরনের, পশুদেরও বোধহয় এরকম করতে পারে। এদিকে কামরুল সহ 4 আসামিকে বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায় উচ্চ আদালতেও বহাল রাখায় সন্তোষ জানিয়েছে রাজনের বাবা শেখ মোহাম্মদ আজিজুর রহমান। যারা ফাঁসির রায় বহাল রয়েছে, আমি বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই যে আমার বাচ্চা সুস্থ বিচার আমি হাইকোর্টেও পাইছি। আদালতের পর্যবেক্ষণে রাজন হত্যার ঘটনাকে পাশবিক চিহ্নিত করে সন্দেহের বশবর্তী হয়ে অপরাধে জড়ানোর ব্যাপারে সচেতন হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে পড়লে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ারও পরামর্শ দিয়েছেন আদালত। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি। বাংলাদেশে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী স্বজনদের কারাগারে ডাকা হয়েছে। অন্যদিকে সিলেট কারাগারে জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের সঙ্গে দেখা করেছেন তার স্বজন। মুফতি হান্নান ও তার সহযোগীর প্রাণ ভিক্ষার আবেদন নাকচের চিঠি সোমবার কাশিমপুর কারাগারে পৌঁছায়। যে কোনো সময় তাদের ফাঁসি কার্যকর করা হতে পারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে রায় কার্যকরের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে জেল সুপার জানিয়েছেন রিপনের সঙ্গে দেখা করেন তার বাবা, মা, ভাই ও স্ত্রী। এর আগে সকালে রিপনের প্রাণ ভিক্ষার আবেদন নাকচের চিঠি কারাগারে পৌঁছায়। খেলাধুলা খবরের জন্য অনুপম যাচ্ছি আপনার কাছে। আইপিএল এ খেলতে তো এর মধ্যে সাকিব আছেনই, ভারতে মুস্তাফিজ যাচ্ছেন, মুস্তাফিজ আজ গিয়েছেন। আর আমাদের নতুন তারকা মিরাজ, তিনি আবার সিপিএল এও ডাক পেয়েছেন। তো আমাদের মনে হচ্ছে যে মোটামুটি টি20তে বাংলাদেশের খেলোয়াড় একটু বুঝতে হবে। টি20তে আমরা শ্রীলঙ্কা যখন সফর ছিল তখন আমরা টিম ম্যানেজমেন্ট থেকেও আমরা শুনেছি এই ধরনের কথা যে টি20 বাংলাদেশ খুব একটা ভালো করতে পারছে না, ওয়ানডেতে যেরকম ভালো। তো আমরা যত বেশি মনে হয় বাইরে খেলবো, যত বেশি শর্টার ভার্সনের ক্রিকেট খেলার মধ্যে থাকবো, তত আমাদের দলেরও আসলে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই খবরগুলো জানিয়ে দিচ্ছি, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। প্রথম দিনে চ্যাম্পিয়ন আবাহনীর সামনে খেলাঘর, রূপগঞ্জের হয়ে মাঠে নামছেন মুশফিক মাশরাফি। 2015 ফাইনালের অ্যাকশন রিপ্লে, বার্সার আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ ইউভদের। ফিরলাম রাত 9টা বাংলাদেশে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে এখন ভারতে মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের সেরাটা দিতে চান কাটার মাস্টার। গত আসরের চেয়ে এবার আরো ভালো করা লক্ষ্য, হায়দ্রাবাদকে আবারও শিরোপা জয়ের স্বাদ দিতে চান মুস্তাফিজ।
ফ্লাইট বিকেল 5টায়। সকাল সকাল বিসিবি থেকে ব্যাগ পে গুছিয়ে দেশ ছাড়তে প্রস্তুত কাটার মাস্টার। এত আগে বের হওয়ার রহস্য একটা, ভিসা। তখনও যে তার পাসপোর্টে লাগেনি ভারতের ভিসা। লম্বা শ্রীলঙ্কা সফর শেষে খুব একটা বিশ্রাম পাননি, নিজেকে রিফ্রেশ করার সুযোগ মেলেনি খুব একটা। তারপরও লক্ষ্য থেকে একটু সরছেন না দাফিজ। গত আসরে নিজের দুর্দান্ত ফর্মকে ছেড়ে যাওয়া এবারের লক্ষ্য। আমার জন্য অনেকে, আমার বিশেষ করে আমার দেশের মানুষ অনেক আমার জন্য বসে থাকে। আমি চেষ্টা করব তাদের সম্মান রাখার জন্য। টিম বরাবরই এবারও ভালো, আমার আগের বারও ভালো ছিল। এবারও আশা করছে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। দল নিয়ে ভাবনাটা বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে কটা ম্যাচ খেলবেন সব জিতে সানরাইজার্সকে এগিয়ে রাখতে চান নকআউটের পথে। প্রথম আসরে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না ভারতীয় পরিবেশে। মিডিয়া, টিমমেট কিংবা হোটেল কোথাও যেন মন বসছিল না। তবে এবার সেই অবস্থার উন্নতি দেখছেন ফিজ। এর আগের বার গেছিলাম, তার আগে আমি যাওয়ার পরে আমি নতুনই ছিলাম। এবার আমি অনেকে সবার প্রায় চিনি। ওখানেও 1 বছর খেলা হয়েছে, তো ওখানেও তো মনে হয় 2-3টা প্লেয়ার চেঞ্জ হয়েছে, আর সবাই আছে প্রায় আগের মতোই থাকবে। ওটা বাংলা বলতে পারে এরকম না, একটা ছিল, একটা প্লাস ছিল, তার মানে আমাদের একটা সিকিউরিটি ছিল। সবাই কম বেশি হেল্প করছে। আর ইংলিশ তো ছোটোখাটো ওয়ার্ডগুলো ভালোই পারি, সমস্যা হয় না। হায়দ্রাবাদের পরের ম্যাচ বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম সময়েই বিশ্ব ক্রিকেটের স্পটলাইটে মেহেদী হাসান মিরাজ। এই প্রথম অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে ডাক পড়েছে মিরাজের। টাইগার তরুণ সেন্সেশন খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। মিরাজকে দলে টেনেছেন ত্রিনবাগো নাইট রাইডার্স। এবার সিপিএল এ অস্ট্রেলিয়ার ব্র্যাড হগের সার্ভিস পাওয়া যাবে না, এ কারণে হগের জায়গায় মিরাজকে নিয়েছে নাইট রাইডার্স। সিপিএল এর পঞ্চম আসর শুরু হবে 1 আগস্ট, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে দুটি ছড়ান মিরাজ। এখন পর্যন্ত 7 টেস্টে 19 উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কায় ওডিআই ও টি-20 অভিষেক হয়েছে টাইগার অলরাউন্ডারের। এবার সিপিএল এর জামাইকা তালাওয়াসে খেলবেন সাকিব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনে নবাগত খেলাঘর সমাজ কল্যাণের সামনে চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন আবাহনীর। তামিম, সাকিব ছাড়া এবার তরুণদের উপর বেশি নির্ভর করছে আকাশী নীলরা। প্রথমবার আবাহনীর নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো একসাথে খেলছেন মাশরাফি, মুশফিক। লেজেন্ড অফ রূপগঞ্জের হয়ে তারা মাঠে নামবেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটের উন্মাদনা শেষে পালা এবার ঘরোয়া আসরে। প্রথম বিভাগ থেকে উঠে এসে অভিষেকেই খেলাঘর সমাজ কল্যাণ সামনে পাচ্ছে চ্যাম্পিয়নদের। নতুন মৌসুমে আবাহনী হারিয়েছে 2 সুপারস্টার সাকিব, তামিমকে। পরিকল্পনার কেন্দ্রে থাকছে মাহমুদুল্লাহর নাম। তবে শিরোপা ধরে রাখার মিশনে আকাশী নীলদের মূল ভরসা তরুণরাই। পরিকল্পনায় গুরুত্ব পেয়েছেন হাই পারফরমেন্স আর বয়সভিত্তিক দলে পারফর্ম করা তরুণরা। খুবই স্ট্রং আমি মরুয়া ব্যাটিংয়ে। বোলিংয়েও আমাদের কিন্তু কোয়ালিটি স্পিনার লাইক সাকলাইন, সানজামুল, শুভাগত হোম বা আফিফ। পেস বলে আপনার তাসকিন, রাহি কিংবা কাজী অনিক, সাইফুদ্দিন। যারাই আমাদের রেস্ট অফ দ্য প্লেয়ার আছে সবাই আন্ডার 19 বা এইচপি বা এই টিমে পারফর্ম করে আসা প্লেয়ার, তো তাদের সবারই অ্যাবিলিটি আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই সবার সেরাটা দিলে ইনশাল্লাহ লাস্ট ইয়ারের মতো এবারও চ্যাম্পিয়ন হবে। মাঝারি দল নিয়ে পার হয়েছে বহুদূর, কিন্তু সবশেষ 2 আসরেই থামতে হয়েছে শিরোপার খুব কাছে। নতুন মৌসুমে অতৃপ্তি ঘোচানোর লক্ষ্য মিজানুর রহমানের শিষ্যদের। দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে আইপিএল খেলে আসা উইকেট কিপার ব্যাটসম্যান পুনিতের উপস্থিতি। লাস্ট ইয়ার যে টিম ছিল ওটা অনেক ভালো টিম ছিল। এবছর যে টিমটা আসছে অনেক ভালো টিম, বিকজ এখানে কিছু প্লেয়ার আসছে, আমরা কয়েকদিন প্র্যাকটিস করছি, খুবই ভালো টিমমেট। সবাই নিজ থেকে চাচ্ছে যে কিছু করতে টিমের জন্য, নিজের জন্য। মাশরাফি, মুশফিককে এক স্কোয়াডে ভেড়ানোর পরিকল্পনা সফল হয়েছে লেজেন্ড অফ রূপগঞ্জের। গেল আসরের দাপুটে পারফরমেন্সের পর এবারও দারুণ কিছু প্রত্যাশা লেজেন্ডদের। তারুণ্য নির্ভর দলে ভারসাম্য এসেছে অলরাউন্ডার আজাদ জাইদির উপস্থিতিতে। অন্যদিকে গত আসরের শেষ দিনে শেষ করা ব্রাদার্স ইউনিয়নের প্রাথমিক লক্ষ্য ভালো শুরু। বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হবে 2 দল। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারও ঢাকা প্রিমিয়ার লিগের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। পাওয়ার স্পন্সর থাকছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। এ নিয়ে টানা 5বার ঢাকা লিগের স্পন্সর হলো প্রতিষ্ঠানটি। আগামী বছরও ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি। ভবিষ্যতে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের স্পন্সর হতে বিসিবির সহযোগিতা চেয়েছে দেশের এই ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি। বুধবার থেকে মাঠে গড়াবে 2016-17 মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমরা ভালো কিছু করবো, ভোরবান্তি তো হইতেই পারে খেলাধুলা,
রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লড়াই। প্রথম দিনে মাঠে নামছেন মেসি, সুয়ারেজ, নেইমার। হেভিওয়েট ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউভেন্টাস। তুরিনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45-টায়। একই সময় আরেক ম্যাচে মোনাকোর প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। বার্লিন 2015, 2 বছর আগের স্মৃতিটা নিশ্চয়ই কাঁটা হয়ে বিধে আছে বুফন কিয়েলিনিদের। বার্সার কাছে 3-1 গোলের পরাজয়, 19 বছরের আক্ষেপ। শিরোপার অপেক্ষা বেড়ে দাঁড়িয়েছে 21 বছরে। নিশ্চয় প্রতিশোধের আগুনে পড়ছে দ্য ওল্ড লেডি। ইতালিয়ান ট্রিপিক্যাল ডিফেন্সের সাথে এবার যোগ হয়েছে ইগুয়েনের দুর্দান্ত ফর্ম। নাপোলি থেকে তুরিনে পাড়ি দেওয়ার পর থেকে গোল উৎসবে মেতেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। মিডফিল্ডে স্যামি খিদিরা, কোয়ার্দাদোদের ফর্ম আশা দেখাচ্ছে। গোলমুখ খুলতে বার্সাকে পেরুতে হবে বুফন বাধা। ঘরে মাঠ তুরিনে ইভেন্টাস যতটা ফুরফুরে ততটাই উদ্বেগে বার্সা। গেল কয়েক ম্যাচে ছন্দপতনের মধ্য দিয়ে যাচ্ছে এনরিকের দল। কখনো পিএসজি রূপকথা, কখনো বা মালাগার কাছে হার। ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না বিশ্বসেরা ফরওয়ার্ড লাইন। লিগ শিরোপার রেসে অনেকটা পিছিয়ে পড়া এনরিকের দল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিকে ফোকাস বাড়াচ্ছে। সাসপেনশনে এনরিকে একাদশে পাচ্ছেন না সার্জিও বুস্কেটসকে। সাম্প্রতিক ফর্ম নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ফর্ম ভালো আছে। শেষ ম্যাচে তো রূপকথা লিখেছে আমার ছেলেরা। তবে প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তাদের মাঠে জেতা সহজ হবে না। সিগন্যাল ইডুনা পার্কে বরুশিয়ার মোনাকো চ্যালেঞ্জ। মাসে ছাড়া এখনো কোনো ফ্রেঞ্চ দল কোয়ার্টারে হারাতে পারেনি জার্মান ক্লাবকে। ইতিহাস পরিসংখ্যান পিছনে থাকলেও রাদামেল ফ্যালকাও, সিলভা, মতিনিওরা স্বপ্ন দেখাচ্ছে মোনাকোকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারের তিক্ততা বাড়ছে আর্সেন ওয়েঙ্গারের। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লজ্জায় পড়তে হয়েছে আর্সেনালকে। অ্যাওয়ে ম্যাচে 3-0 গোলে হেরেছে গানাররা। ক্রিস্টাল প্যালেসের মাঠে শুরু থেকে ছন্দহীন ওয়েঙ্গারের দল। সেই সুযোগে 17 মিনিটে এগিয়ে যায় প্যালেস। গোল করেন টাউনসেন্ড। বিরতির পর ব্যবধান বাড়ান ইয়োহান কাবায়ে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। 68 মিনিটে লুকার গোলে বড় জয় নিশ্চিত হয় ক্রিস্টাল প্যালেস। 9 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে গানার। Выставлено. А здесь пенальти. Вот это да. Да, Милибоевич. Гол. 3-0. Угадал направление мяча. А Милибоевич Узилу. Сейчас Бельверин с мячом. Бельверин. Ну. খেলাধুলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মোহ এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা বটমূল সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি রবীন্দ্র সরোবরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ইফটিজিং রোধে এবার মোতায়েন থাকবে পুলিশের বিশেষ দল। ডিএমপির মিডিয়া সেন্টারে সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সবাইকে তল্লাশি করে ঢুকতে দেওয়া হবে। আসাদুজ্জামান মিয়া জানান, মঙ্গল শোভাযাত্রায় হঠাৎ করে বাইরে থেকে কেউ অংশ নিতে পারবে না। 14 এপ্রিল রমনা এলাকা হকার মুক্ত ঘোষণা করা হয়েছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করবে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সব ধরনের নিরাপত্তা দিতে সেই সক্ষমতা তাদের রয়েছে। কোনো ধরনের কোনো নিরাপত্তার সংখ্যা নেই, হুমকিও নেই। তবে এটিকে নিরাপদ করার জন্য, জনগণের নিরাপত্তা বোধ নিশ্চিত করার জন্য, নির্ভয়ে নির্বিঘ্নে যাতে সবাই আনন্দ উৎসব করতে আসে, সেজন্য আমরা প্রিভেন্টিভ হিসাবে আমরা এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলা বর্ষবরণে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দেশ জুড়ে। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করছেন শিল্পী সংগঠকেরা। সবাই চান বছরের প্রথম দিনে জাঁকজমকপূর্ণ আয়োজন। ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের নতুন বছর বরণ করতে চায় শেরপুরের বাসিন্দারা, তাই চলছে জোর প্রস্তুতি। মহড়া চলছে লাঠি খেলারও। এখানকার বৈশাখী মেলার প্রধান আকর্ষণই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা। আমার বাপদাদা আমল থেকে এই মেলা শুরু হয়েছে। এখন বর্তমানে আমার বয়স 60 বছরের কাছে। আমরা দেখছি এমনি মেলা অটোমেটিক হয়। বৈশাখী মেলার জন্য মাটির বাহারি জিনিস তৈরিতে ব্যস্ত হবিগঞ্জের কুমারপাড়া। অন্য সময়ের তুলনায় চাহিদা বেশি থাকায় বৈশাখ এলেই চোখে মুখে আনন্দ দেখা যায় কারিগরদের। চৈত্র মাস জুড়ে চলে মাটির হাড়ি পাতিল, পশু পাখি সহ বিভিন্ন জিনিস তৈরির কাজ। আসলে পরে চৈত্র মাসও আপনার মালগুলা তৈরি করে সেটা আপনার এই মেলা বাণিজ্যে বিক্রি করে আমাদের সংসারগুলা চালাই। আমরা মাটির অনেকগুলা জিনিস আমরা বানাই, কেনলা টেনলা বানাইয়া
আমরা পরিবারের সবাই ওই ব্যস্ত থাকি। নানা রঙের হাড়ি পাতিল ও নকশায় দেয়াল সাজিয়ে বর্ষবরণে প্রস্তুত নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ। 30টি সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে আয়োজন করেছে 5 দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান। অন্ধকার জঙ্গিকে আমরা বিতাড়িত করে আমরা সুন্দর সকালে আশায় আমরা সুন্দর বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশের চিন্তায় এগিয়ে যাব। বৈশাখীর রং লেগেছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জেলায়ও। মঙ্গল শোভাযাত্রায় শুরু হবে বৈশাখী আয়োজন। দিনভর চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহেল জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানার আগে নিচে একটি বিরতির পর জানিয়ে ফিরছি। রাগের মাথায় অপুকে অস্বীকার করেছেন শাকিব খান, ফিরছেন স্ত্রী সন্তানের কাছে। রাত 9:48 আমরা ফিরলাম। অপু বিশ্বাসের সাথে দীর্ঘ ফোন আলাপের পর সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তিনি জানিয়েছেন, সন্তানের স্ত্রীর দায়িত্ব তিনি কখনো এড়িয়ে যাননি, ভবিষ্যতে এড়াবেন না। তাৎক্ষণিকভাবে রাগের মাথায় গণমাধ্যমে কথা বলার জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন শাকিব। তিনি আরো বলেন, যাই ঘটুক স্ত্রী সন্তানকে নিয়েই থাকবেন তিনি। এদিকে অপু বিশ্বাস জানিয়েছেন, শাকিবের সঙ্গে কথা হলেও তিনি এখনো তার বাসায় আসেননি। অপু মনে করেন শিগগিরই তাদের ভুল বোঝাবুঝির অবসান হবে। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। ফারহান বলেছেন, স্ত্রী হিসেবে অপুর দায়িত্ব নেওয়া শাকিবকে অভিনন্দন। কামরান বলছেন, সেলিব্রিটিদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আরো সচেতন হওয়া উচিত। সাজ্জাদ বলেছেন, বাচ্চার ভবিষ্যতের জন্য হলেও দুজনের সংসার করার মানসিকতা তৈরি করতে হবে। হাবিব বলছেন, অযথা অস্বীকার করে নিজের ক্যারিয়ারে ক্ষতি করলেন শাকিব খান। আদিবা বলছেন, দুজনের সমালোচনা না করে শাকিবের সিদ্ধান্তকে ধন্যবাদ জানানো উচিত। রতন বলছেন, অবশেষে অপু শাকিবের ভুল বোঝাবুঝির অবসান ঘটলো। কণা বলছেন, শাকিব ফিরলেও এটা যেন অস্থায়ী কোনো সিদ্ধান্ত না হয়। নাদিম বলছেন, অপুর কাছে শাকিবের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। শান্তা বলছেন, সবকিছু ভুলে দুজনের উচিত সন্তান নিয়ে সুখের সংসার করা। নাইমা বলছেন, মিডিয়ার উচিত তাদের সমালোচনা না করে দুজনের সংসার তৈরিতে সাহায্য করা। আসলে মিডিয়ার কাজ কোনো সমালোচনা করা বা না করা না। মিডিয়ার কাজ হচ্ছে যে মিডিয়া সমাজের আয়নার মতো করে যা ঘটে সমাজে তাই আসলে দেখানো তার কাজ। তবে মিডিয়া তো অবশ্যই নানা বিষয়ে নানা সতর্কতার কাজ আছে। ওনারাই মিডিয়ার সাহায্য নিয়েছেন, অপু বিশ্বাস মিডিয়া সেটাই আসলে করেছে। হয়তো অনেকের কাছে বিষয়টা বাড়াবাড়িও মনে হয়েছে যে মিডিয়া একটু বাড়াবাড়ি করেছে, এরকম বলতে শুনছিলাম গতকালকে থেকে। না, এটা আসলে অনেকের মত এরকম হতেই পারে। সব ভালোভাবেই শেষ হলেই ভালো। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। বৌদ্ধ অধ্যুষিত হলেও শ্রীলঙ্কা জুড়ে ছড়িয়ে আছে হাজারের বেশি মসজিদ। রাজধানী কলম্বোর আল জামিউল আলফা মসজিদটির বয়স 109 বছর। স্থাপত্য শৈলী আর সৌন্দর্যের কারণে প্রতিদিন শত শত পর্যটক আসেন এটা দেখতে। শ্রীলঙ্কার ঐতিহ্যগুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম। শ্রীলঙ্কার মোট জনসংখ্যার 70.2% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী, আর ইসলাম ধর্মাবলম্বীদের হার 9.7। রাজধানী কলম্বোতে রেজিস্টার্ড মসজিদ আছে 100-রও বেশি। কলম্বো শহরের প্রাণকেন্দ্রে বিশাল এই মসজিদটির নাম আল মসজিদ আল জামিউল আলফা। বৌদ্ধ অধ্যুষিত কলম্বোয় এই মসজিদের বয়স 109 বছর। 17-18 শতকে দক্ষিণ ভারত থেকে মুসলমান ব্যবসায়ীরা আসেন শ্রীলঙ্কায়। তাদের প্রার্থনা এবং বিশ্রামের তাগিদ থেকেই 1908 সালে নির্মাণ করা হয় এই মসজিদ। মসজিদটি তৈরি করেন দক্ষিণ ভারতীয় একজন স্থপতি। এটি নকশা তৈরির সময় তিনি ডালিমকে মূল নকশায় রাখেন। এই মসজিদের ডোম বা মিনারগুলোর আকৃতি হুবহু ডালিমের মতো। ডালিমের রং লাল এবং সাদাকে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের রঙে। মসজিদের স্তম্ভগুলো সেগুন কাঠের তৈরি। শুরুতে ছোট পরিসরে নির্মাণ করা হলেও পরে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এর আয়তন। ছয়তলা এই মসজিদটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় মসজিদ। পুরো মসজিদই ব্যবহৃত হয় নামাজের জন্য। এই মসজিদের ধারণ ক্ষমতা 16,000 এবং জুমার দিন প্রায় 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। মসজিদটি পরিচালিত হয় দক্ষিণ ভারতীয় ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। দুজন তত্ত্বাবধায়ক এর দেখভাল করেন, যাদের একজন ভারতীয় এবং অন্যজন শ্রীলঙ্কান। বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কায় মুসলমানদের সংখ্যাটা 3 নম্বরে। তারপরও কলম্বো শহরে এত বড় আর এত পুরনো একটি মসজিদ সত্যি আশ্চর্যের। শুধু তাই নয়, এখানে ঘুরতে আসা হাজারো পর্যটকের মন কাড়ে এর স্থাপত্য শৈলী। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা।
এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব লন্ডনে কফি উৎসবের কিছু ছবি দেখিয়ে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।